হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকে আমরা আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্টের লেখা খুব সুন্দর ছোট্ট একটি কবিতা ডাস্ট অফ স্নো নিয়ে আলোচনা করব। কবিতাটি সিবিএসই বোর্ডে ক্লাস 10-এর ফার্স্ট ফ্লাইট ইংলিশ টেক্সটের মধ্যে ইনক্লুডেড রয়েছে। আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্টের লেখা এই কবিতাটি একটি অত্যন্ত ছোট্ট এবং খুব অ্যাপারেন্টলি সিম্পল কবিতা হওয়া সত্ত্বেও এই কবিতাটির মধ্যে কিন্তু ইনহেরেন্ট হয়ে রয়েছে আ ডিপার অ্যান্ড আ লার্জার সিগনিফিকেন্স। কবি রবার্ট ফ্রস্ট এই কবিতাটি সম্পর্কে খুব সুন্দর একটি উক্তি করেছিলেন, যে উক্তিটি এই কবিতাটির সারমর্মটা প্রথমেই আমাদের কাছে ক্লিয়ার করে দেয়। দেখে নেওয়া যাক তাহলে রবার্ট ফ্রস্ট এই কবিতাটি সম্বন্ধে কি বলেছিলেন এক্স্যাক্টলি। অলওয়েজ অলওয়েজ আ লার্জার সিগনিফিকেন্স, a little thing touches a larger thing. অর্থাৎ বেসিক্যালি এই যে কোটেশনটা, অর্থাৎ রবার্ট ফ্রস্টের এই যে উক্তিটি, এই উক্তির মাধ্যমে একটা খুব সিম্পল জিনিস আমরা বুঝতে পারছি যে অনেক সময় আমাদের জীবনের খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র, খুব টাইনি, খুব স্মল কোনো ছোট্ট ঘটনা বা ছোট্ট কোনো বস্তু কিন্তু আমাদের যাবতীয় দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মানসিক টেনশনকে কিন্তু ভুলিয়ে দিতে পারে এবং আমাদের মুডকে এনলাইটেন করতে পারে, আমাদের মনকে ভালো করে দিতে পারে, আমাদেরকে একটু হলেও আনন্দ খুশি দিতে পারে। অর্থাৎ দিস ইজ নট নেসেসারি দ্যাট আমাদের জীবনে সবসময় খুব একটা বড় কিছু ঘটনাই ঘটতে হবে, কোনো ভালো বড় জিনিসই পেতে হবে যাতে আমরা আমাদের মানসিক শান্তি বা হ্যাপিনেস খুঁজে পেতে পারি। অনেক সময় আমাদের চারপাশের এই প্রকৃতি পরিবেশ থেকে আমরা এমন ছোট ছোট জিনিস এক্সপেরিয়েন্স করতে পারি যে এক্সপেরিয়েন্সগুলি কিন্তু আমাদের মনকে বা আমাদের মুডকে কিন্তু অনেকটা উজ্জ্বল করতে পারে, অনেকটা আনন্দ দিতে পারে, আমাদেরকে খুশি করে দিতে পারে। ঠিক সেই ধরনেরই একটা স্মল, খুব অ্যাপারেন্টলি ইনসিগনিফিকেন্ট এবং টাইনি এক্সপিরিয়েন্সের কথাই কিন্তু রবার্ট ফ্রস্ট আর ডাস্ট অফ স্নো কবিতায় বর্ণনা করেছেন। বেসিক্যালি কবিতাটির মাধ্যমে কবি দেখিয়েছেন যে কবি একসময় ভীষণভাবে একটি দিনে, অর্থাৎ ভীষণভাবে খুব ডার্ক, সম্বার এবং গ্লুমি মুডে ছিলেন, অর্থাৎ তার মন ছিল ভীষণভাবে একটা মেলানকলিক স্টেটে। ঠিক সেই রকম পরিস্থিতিতে একটি গাছে তুষারাবৃত একটা স্নোই হেমলক ট্রি থেকে একটা কাক হঠাৎ করে নড়ে ওঠায় কিছু ফ্লেক্স অফ স্নো, কিছু ডাস্ট অফ স্নো বা ফ্লেক্স অফ স্নো, তোমরা যাই বলো না কেন, তুষারকণা কবির শরীরে এসে পড়ে এবং এই ছোট্ট টাইনি ইনসিগনিফিকেন্ট এক্সপিরিয়েন্সটা হঠাৎ করে ডিউ টু সাম আননোন রিজন কবির মনকে ভালো করে দেয়। তাহলে সামান্য একটা প্রাকৃতিক ঘটনা কিভাবে একজন বিষণ্ণ মেলানকলিক মুডের একজনের মানুষের মনকে এনলাইটেন করতে পারে, হ্যাপি করে দিতে পারে, সেইটাই হচ্ছে এই কবিতার সেই ডিপার অ্যান্ড দ্য লার্জার মিনিং। এবার তাহলে আমরা কবিতাটির একটু লাইন বাই লাইনটা পড়ে নিই এবং এই লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বা মিনিংয়ের পরে কিন্তু এই কবিতাটার সামারি এবং সেন্ট্রাল আইডিয়া বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তোমাদের সুবিধার জন্য দেওয়া থাকবে। আমি সেটা একবার পড়েও দেবো, তোমরা চাইলে সেটাকে নোট ডাউন করে নিও বা তোমরা সেটাকে লিখে নিয়ে তোমাদের আনসারে ইউজও করতে পারো। তাহলে চলো আমরা শুরু করে দিই ডাস্ট অফ স্নো কবিতাটি লাইন বাই লাইন বাংলায় মানে এবং তার এক্সপ্লেনেশনটাই। লেটস বিগিন দ্য টেক্সট নাও। The way a crow shook down on me the dust of snow from a hemlock tree has given my heart a change of mood and saved some part of a day I had rued. অর্থাৎ দেখো এই কবিতাটি, অর্থাৎ যেটা কিনা ইনফ্যাক্ট ভেরি স্মল পোয়েম, মাত্র 8টি লাইনের কবিতা, যে 8টি লাইন নিয়ে কিন্তু একটি সেন্টেন্স তৈরি হয়েছে। অর্থাৎ ইন্টারেস্টিংলি কবিতাটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এই ছোট্ট কবিতাটির মাধ্যমে কবি একটা খুব সাধারণ ঘটনার এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন, দ্য ওয়ে আ ক্রো শুক ডাউন অন মি, যেভাবে একটি কাক আমার ওপরে ঝরিয়ে দিল দ্য ডাস্ট অফ স্নো, অর্থাৎ সেই তুষার কণাগুলিকে বা দ্য ফ্লেক্স অফ স্নো ফ্রম আ হেমলক ট্রি, একটি হেমলক গাছ থেকে, হ্যাজ গিভেন মাই হার্ট আ চেঞ্জ অফ মুড, সেই পদ্ধতিটি বা সেই কাজটির দ্বারা কিন্তু আমার মুডের, আমার মনের কিন্তু একটা পরিবর্তন হলো, আমার হৃদয়ের মধ্যে কিন্তু একটা পরিবর্তন এলো। অ্যান্ড saved some part of a day I had rued, এবং একটা দিনের যেটুকুনি অংশ আমি বিষণ্ণতা, মেলানকলি, অ্যাংজাইটি, টেনশন, মন খারাপের মাধ্যমে নষ্ট করে দিয়েছিলাম, সেই দিনের বাকি অংশটা আমার জন্য বাঁচিয়ে দিল। অর্থাৎ এখানে সেভড, বাঁচিয়ে দেওয়া বলতে কবি এক্স্যাক্টলি মিন করতে চাইছেন যে একটা দিনের একটা অংশ তিনি অলরেডি অত্যন্ত বিষণ্ণ হয়ে, টেনশনে সাফার করে, অ্যাংজাইটিতে সাফার করে, অ্যাংশাস হয়ে, দুঃখে কষ্টে কাটিয়ে দিয়েছেন। তিনি কিন্তু ভীষণভাবে মেলানকলি, সম্বার ফিল করছিলেন, গ্লুমি ফিল করছিলেন। কিন্তু এই কাকের সেই হেমলক গাছ থেকে ঝরিয়ে দেওয়ার ডাস্ট অফ স্নো বা দ্য ফ্লেক্স অফ স্নো যে মুহূর্তে কবি শরীরের উপর এসে পড়লো, সেই ছোট্ট
ছোট্ট ন্যাচারাল ইনসিডেন্টটা, স্বাভাবিক ইনসিডেন্টটা কিন্তু কবির মনে একটা পরিবর্তন আনলো এবং কবি মনে করলেন যে তার দিনের বাকি অংশটা কিন্তু বেঁচে গেল, অর্থাৎ বাকি অংশটায় তিনি খুব চিয়ারফুল অবস্থায়, খুব শান্তিতে, খুব আনন্দে, সুখে কাটাতে পারবেন। তো এই হলো আমাদের কবিতাটা। কিন্তু এই কবিতায় খুব ইন্টারেস্টিংলি দুটো পয়েন্ট কিন্তু আমাদের মেনশন করবার আছে। কি দুটি পয়েন্ট সেটি? না দেখো, এখানে আমরা ক্রো অর্থাৎ কাক এবং হেমলক ট্রি এর রেফারেন্স পাচ্ছি। হেমলক ট্রি কিন্তু ভীষণভাবে একটা পয়জনাস গাছ, অর্থাৎ বিষাক্ত একটি গাছ, এবং কাক অর্থাৎ ক্রো, এই ক্রোকেও কিন্তু আমরা একটা ব্যাড ওমেন হিসেবে ধরি। অর্থাৎ কাক এবং হেমলক ট্রি দুটোই কিন্তু খুব অশুভ জিনিস। এই অশুভ জিনিসগুলি থেকেই কিন্তু আমরা, অর্থাৎ কবি কি এক্সপিরিয়েন্স করলেন না একটা চেঞ্জ অফ মুড, একটা আনন্দ, একটা খুশি। অর্থাৎ আমরা যাদেরকে আমাদের জীবনে সবসময় অশুভ বা অ্যাজ পার এক্সাম্পল ইল বলে মনে করি আমাদের লাইফের জন্য, অনেক সময় সেই অশুভ অর্থাৎ খারাপ জিনিসগুলি থেকেও কিন্তু আমরা একটা চেঞ্জ অফ মুড এক্সপিরিয়েন্স করতে পারি, আমরা আনন্দ ডিরাইভ করতে পারি। তো সেই কথাটি কিন্তু এখানে ভীষণভাবে ইন্টারেস্টিং। অর্থাৎ কবির মধ্যে একটা পজিটিভ এনার্জি আসছে কোন দুটি জিনিস থেকে? না এমন দুটি জিনিস যাদেরকে আমরা আমাদের নর্মাল ডে টু ডে লাইফে নেগেটিভ বলে ইমাজিন করে থাকি। আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে মেনশন না করলেই নয়। দেখো, আমরা কবিতাটির লাস্ট লাইনে গিয়ে পেয়েছি একটি দিনের রেফারেন্স, অর্থাৎ কবি বলছেন একটি দিনের বাকি অংশটা তার জন্য সেভড হয়ে গেল। এখানে এই দিনটাকে, অর্থাৎ একটা দিনকে আমরা কিন্তু সিম্বলিক্যালি কবির এন্টায়ার লাইফের সাথে, লাইফ স্প্যানের সাথেও কম্পেয়ার করতে পারি। অর্থাৎ কবি বলতে চাইছেন তার জীবনের বাকি যে অংশটা তিনি ভীষণভাবে মেলানকলিক স্টেটে, ভীষণভাবে অ্যাংশাস হয়ে, ভীষণভাবে দুঃখে কষ্টে সাফার করে কাটিয়েছেন, সেই জীবনের বাকি অংশটা, অর্থাৎ যেটুকুনি তার জীবনের বাকি রয়েছে, সেই জীবনের বাকি অংশে কবি কিন্তু ছোট ছোট জিনিসগুলি, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা সহজ সরল সাধারণ জিনিসগুলি থেকে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এবং সেই আনন্দই কিন্তু কবিকে তার রেস্ট অফ দ্য লাইফে কিন্তু ভীষণভাবে হ্যাপি রাখতে সক্ষম হবে। এবার তাহলে ছোট্ট করে একটুখানি সেন্ট্রাল আইডিয়া বা সামারিটা দেখে নেওয়া যাক। The poem enlightens the uncomparable healing power of nature and tiny, apparently insignificant objects around us. From a bad mood to ill health, there is nothing that can't be cured by nature. The author was experiencing one such bad day when a crow's movement near a hemlock tree dusted snow upon him. The snow instantly cheered his somber mood and he felt better. Thus, the supremacy of nature as a whole made him realize how petty his problem was. The fact that the poisonous hemlock and the crow, both in spite of being the symbols of bad omen, are used in the poem as the carriers of happiness in the life of the poet is very ironical. The poet, through these objects, has tried to highlight that sometimes creatures linked with negative aspects of life can be the bringer of change and happiness. Being outdoors in nature with all its unpredictability can benefit anyone, anywhere, at any time. তাহলে আশা করি ডাস্ট অফ স্নো কবিতাটিকে নিয়ে তোমাদের আর কারোর খুব একটা কোনো প্রবলেম নেই এবং এই কবিতাটির যে সেন্ট্রাল আইডিয়া বা সামারিটিকে নিয়ে আমরা আলোচনা করলাম, এই সেন্ট্রাল আইডিয়া বা সামারির সাহায্যেই তোমরা কিন্তু এই কবিতা থেকে যেরকম প্রশ্নই আসুক না কেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ইজিলি ফর্ম করতে পারবে। তাই তোমাদের যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও তোমাদেরকে হেল্প করেছে বা তোমাদের ভালো লেগেছে ভিডিওটি, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে যদি মনে হয় যে হেল্প করা যেতে পারে, সাপোর্ট করা যেতে পারে, দেন ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।